শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আবার হাজির হলাম। বিলাস কুমার শীল। কথা বলবো জীবকোষ ও টিস্যু নিয়ে। এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো ধরনের অবুঝের মতন জায়গা থাকে বা বুঝতে পারো নাই এমন কোনো যদি জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই ইনফর্ম করবা, সেই আশা ব্যক্ত রেখে আজকে আমি আমার এই অধ্যায়ের উপরে দ্বিতীয় ক্লাস শুরু করছি। গত অধ্যায়ে আমরা জেনেছিলাম উদ্ভিদ কোষ সম্পর্কে, কোষ সম্পর্কে, কোষ কত প্রকার, কি কি, কোষের কাজ কি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এর দুটোই কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু প্লাস সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তো বেশি কথা না বলে সরাসরি আমরা চলে যাচ্ছি মাইটোকন্ড্রিয়ার আলোচনায়। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলার জন্য আমাদের প্রথমত যেটা দরকার সেটা হলো একটি চিত্র। এটা ছাড়া আমি তোমাদেরকে মুখে বলে, জাস্ট মুখে বলে আমি বোঝাতে পারবো না এবং এটা বোঝা সম্ভব না। সো প্লিজ ওয়েট। মোটামুটি অঙ্কন করা শেষ। জানি না তোমাদের কাছে চিত্রটি কেমন লাগছে। আমি আমার মতন করে চেষ্টা করছি যতটা সম্ভব একটু সুন্দর করে করার, এর জন্য একটু সময় লাগলো। যাই হোক, এটা হলো কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? এই মাইটোকন্ড্রিয়া স্বাভাবিক দৃষ্টিতে আমাদের প্রশ্ন আসে, কি এই মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া সেই বস্তু বা সেই উপাদান যেটা কিনা কোষের অভ্যন্তরে থাকে, যাকে আমরা কোষীয় অঙ্গাণু হিসাবে বিবেচনা করতে পারি এবং সঙ্গে এটাও বলতে পারি সাইটোপ্লাজমিক অঙ্গাণু। যার বাইরের স্তরটা দেখতে পাচ্ছ মসৃণ, বাইরেরটা কিন্তু কোনো খাঁজ নেই। তাহলে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া দু স্তর বিশিষ্ট, যার বাইরের স্তরটি মসৃণ এবং ভেতরের স্তরটি অমসৃণ বা খাঁজ যুক্ত। ভেতরের স্তরটি কি হলো? খাঁজ যুক্ত। এই খাঁজ যুক্ত অংশগুলোকে কি বলে? বাইরেরটাকে আমরা জানলাম যেটা কোষ ঝিল্লি বা মেমব্রেন, শুধু ঝিল্লি। এই ঝিল্লিটা কি? মসৃণ। কিন্তু ভেতরে যে অমসৃণ এবং এই খাঁজ যুক্ত আছে, এই খাঁজটির নাম কি হবে? খাঁজের সঙ্গে আবার এই যে মাঝে মাঝে যে
এগুলো দেখছো, এই যে ফাঁকা জায়গাগুলা, এই ফাঁকা জায়গাগুলোকে কি বলবে? ফাঁকা জায়গাগুলোর নাম হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলবো আমি এই ফাঁকা জায়গাগুলা। হ্যাঁ, এগুলা তো তোমার বইয়ে পাবা। বইয়ে পাবা হচ্ছে কালারফুল, সেখানে তোমার ব্লক করে দেওয়া আছে। আমি তো কলম দিয়ে অঙ্কন করছি, এই জন্য ব্লক করতে পারছি না, তো তোমরা বুঝে নিবা এগুলা হলো ম্যাট্রিক্স। আমি মুছে দিচ্ছি এই ব্লকগুলা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু এঁকে দিয়েছিলাম। বইয়ের সঙ্গে যখন মিলিয়ে নিবা তখন তোমাদের কাছে আরো একটু ইজি মনে হবে। তাহলে এটার নাম আমরা লিখে ফেলি, এটার নাম কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। কিন্তু জানলাম ঝিল্লি, বাইরের যেটা পর্দা, মসৃণ পর্দা, সেটার নাম আমরা জানছি কি? ঝিল্লি। এবং ভেতরের যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সেটা হলো কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের পরে এই নামটা আমরা জানবো এবার কি? এর নাম হলো খুব মজার একটা নাম, এর নাম হলো ক্রিস্টি। নাম কি? ক্রিস্টি। ক্রিস্টির সঙ্গে ছোট ছোট ফোঁটার মতন দেখবা এরকম কিছু জায়গা প্রত্যেকটা ক্রিস্টির সঙ্গে দেখবা লেগে থাকবে এরকম দানাদার পদার্থ, ছোট ছোট প্রত্যেকটা ক্রিস্টির সঙ্গে যুক্ত আছে। আমি একটু অঙ্কন করে দিই, তাহলে তোমাদের কাছেও ভালো লাগবে। তারপরে কথা বলি। এই দানাদার পদার্থগুলোর নাম কি হবে? এই দানাদার পদার্থগুলোর নাম হলো অক্সিজোন। অক্সিজোন। তাহলে দেখো আমরা কি পেলাম? ঝিল্লি পেলাম, ম্যাট্রিক্স পেলাম, এই মাঝখানে যে খাঁজযুক্ত অঙ্গাণুটা আছে সেটা হলো কি? ক্রিস্টি। এই ক্রিস্টির সঙ্গে দানাদার যে ছোট ছোট পদার্থগুলো লেগে আছে সেগুলো হলো অক্সিজন। তাহলে মাইটোকন্ড্রিয়া কি কি উপাদান নিয়ে গঠিত এখন আমরা বিনা দ্বিধায় বলতে পারি, তাই না? যাই হোক, এর ভিতরে আরো কিছু পদার্থ আছে। মাইটোকন্ড্রিয়ায় 70% লিপিড জমা থাকে। লিপিড কি? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার লিপিড কি? লিপিড হলো স্নেহ জাতীয় খাবার। স্নেহ জাতীয় খাবার এবং 17%, ওদিকে 70%, এদিকে প্রায় 17%-এর মতো থাকে কোলিপিড। আমরা ওই, তোমরা তো বিজ্ঞানী নয়, বিজ্ঞানী নেই, বিজ্ঞানী থাকলে হয়তো বুঝতে পারতা। খাদ্য উপাদানের ভেতরে আমাদের যে খাদ্য পিরামিড আছে, সেই খাদ্য পিরামিডের ভিতরে লেখা আছে স্নেহ জাতীয় পদার্থ, সম্পৃক্ত স্নেহ জাতীয় পদার্থ। এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে বিষয়টা থাকে, স্নেহ পদার্থ এবং সম্পৃক্ত স্নেহ পদার্থ। তাহলে এই যে আমি বললাম কি? লিপিড এবং কোলিপিড। লিপিড কি সেটা বুঝিয়ে দিলাম। লিপিড হলো স্নেহ জাতীয় পদার্থ বা স্নেহ জাতীয় উপাদান, এবং কোলিপিডটা হলো সম্পৃক্ত উপাদান। এবার আমরা এই চিত্র থেকে মাইটোকন্ড্রিয়া কিন্তু বিবরণটা দিতে পারি। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হলো দ্বিস্তর বিশিষ্ট। তোমরা লক্ষ্য করতে পারছো এখানে দুটি স্তর আছে, একটি বাইরের স্তর মসৃণ, একটি ভিতরের স্তর যেটা কিনা অমসৃণ। অমসৃণ আর এটা হলো মসৃণ। তাহলে আমরা যে বর্ণনাটা দিতে পারি কি? মাইটোকন্ড্রিয়া হলো দ্বিস্তর বিশিষ্ট একটি পদার্থ। কি পদার্থ? দ্বিস্তর বিশিষ্ট সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক কোষীয় অঙ্গাণু। এর বাইরের স্তরটি মসৃণ, এটাকে ঝিল্লি বলে। ভেতরের
যে স্তরটি আছে সেটা হলো অমসৃণ। অমসৃণের অমসৃণ স্তরের সঙ্গে যে খাতযুক্ত বিন্দুগুলো আছে সেগুলো হলো কি ক্রিস্টি। ক্রিস্টির সঙ্গে আবার ছোট ছোট দানাদার যে পদার্থগুলো লাগানো আছে সেটার নাম কি? সেটার নাম হলো অক্সিজেন। সেটার নাম অক্সিজেন। এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরের উপাদান কি কি আছে? 70% লিপিড, কোলিপিড হলো 40%, সরি 17%। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা বেশ কিছু কথা জানলাম। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? একটি কোষকে সচল রাখার জন্য, একটি কোষকে সচল রাখার জন্য কোষের যাবতীয় কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ শক্তি লাগে সেই শক্তি উৎপাদন করাই হলো মাইটোকন্ড্রিয়ার প্রথম ও প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজই হলো শক্তি উৎপাদন করা। তোমরা এই বিষয়ে ক্লাস 6 থেকে অথবা 7 থেকে পড়ে আসছো, এটা তোমরা জানো। তবুও একটু বললাম যাতে করে আবারও তোমরা মেমোরাইজ করতে পারো। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। এবার মাইটোকন্ড্রিয়ার কথা শেষে আমরা যাচ্ছি প্লাস্টিডে। মাইটোকন্ড্রিয়ার কথা আপাতত শেষ এখানে, কারণ এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক কথা হবে যেটা 1 ঘন্টাতে বলে শেষ করা যাবে না। আর তোমাদের জন্য, তোমাদের নবম দশম শ্রেণীর জন্য এটা এসেনশিয়াল নয়। যতটুকু দরকার, যতটুকু জানা উচিত বলে আমার বিবেচনায় আসছে, আমি ঠিক ততটুকু তোমাদেরকে ডেলিভারি দিচ্ছি। এবার আমরা যাচ্ছি প্লাস্টিড। প্লাস্টিড কি? প্লাস্টিডও মাইটোকন্ড্রিয়ার মতনই একটি কোষীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের ছবিটা অঙ্কন করে নিই কষ্ট করে, আরো একবার তোমরা ধৈর্য ধরে থাকো। যাই হোক, আমার অঙ্কন চলতি অবস্থায় আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার প্লাস্টিড অঙ্কন করা প্রায় শেষে পড়ছে। এটার নাম হলো প্লাস্টিড।
দেখতে কেমন বা এদের কাজ কি। প্লাস্টিডও একটি কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটিও সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এটি দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট, বাইরেরটাকে বলবো আমরা কি বহিস্তর, বাইরেরটা বহিস্তর, ভেতরেরটি হলো অন্তঃস্তর। তাহলে দুটো স্তর পেলাম আমরা, দ্বিস্তর বিশিষ্ট, বাইরেরটা বহিস্তর, ভেতরেরটা অন্তঃস্তর। এই খাঁজ কাটা যে ব্লকগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ব্লকগুলোকে বলা হবে কি গ্রানা। গ্রানা। এবং ঠিক মাইটোকন্ড্রিয়ার মতনই এই যে ফাঁকা ব্লকগুলো ছিল, ফাঁকা, এখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো যেটা দানাদার পদার্থ দ্বারা ভর্তি থাকবে। এই ফাঁকা ব্লকগুলোকে বলা হবে মাইটোকন্ড্রিয়ার মতন করে বলা হবে কি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। এবং প্রতিটি গ্রানা, এদের ভিতরে একটু মজা করি, এদের ভিতরে ভালোবাসাটা এত তীব্র যে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। একজন আরেকজনকে একটি দেখো বন্ধনে আবদ্ধ করে রেখেছে, মনে হচ্ছে একজন আরেকজনের হাত ধরে আছে, খুব ভালোবাসে এরা। এই ভালোবাসার যে বন্ধন শক্তি, এই রেখাটাকে বলা হবে কি, এই রেখাটাকে বলা হবে খুব মজার একটা নাম, সেটা হলো লেমেলাম। লেমেলাম। তোমরা ভাবছো যে স্যার এটা আবার কেমন কথা, এটা কোনো নাম হলো? হ্যাঁ, এটাই নাম। এই মাঝখানে সংযোগকারী দুটি গ্রানামের মাঝখানে যে সংযোগকারী রেখা সেটা হলো ল্যামেলাম। মাঝখানে যে ব্লকগুলো পাবো সেটা হলো গ্রানাম। মাঝখানে ফাঁকা যে বক্স বা ফাঁকা যে ব্লকগুলো পাচ্ছি দানাদার পদার্থ দ্বারা ভর্তি থাকবে সেটা হলো ম্যাট্রিক্স। বাইরেরটা বহিঃস্তর এবং ভেতরেরটা অন্তঃস্তর। প্লাস্টিডের গঠন প্রক্রিয়াটা ঠিক এরকম। তো আমার মনে হয় যে ছবিগুলা আমাদের মুখস্থ করতে অনেকাংশেই সাহায্য করে। এই ছবিটা যদি তুমি মেমোরাইজ করতে পারো তাহলে তোমার আর নতুন করে পড়া লাগবে না বই খুঁজে। এখানে আমরা কি পেলাম? তাহলে আমরা যদি একটি প্লাস্টিডের বর্ণনা করতে যাই তাহলে আমরা লিখতে পারি এভাবে, দেখো প্লাস্টিড হলো একটি সাইটোপ্লাজমিক কোষীয় গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ইহা দ্বিস্তর বিশিষ্ট, বাইরের দিকে বহিঃস্তর এবং ভেতরের দিকে অন্তঃস্তর বলে। প্লাস্টিডের অভ্যন্তরে গ্রানাম নামে কিছু অংশ থাকবে। দুটি গ্রানামকে সংযোগকারী সরলরেখাকে আমরা ল্যামেলাম বলে আখ্যায়িত করব। এবং মাঝখানে যে ফাঁকা জায়গা ডট চিহ্ন দিয়ে রাখছি দানাদার পদার্থ দিয়ে ভর্তি থাকবে সেটাকে বলবো ম্যাট্রিক্স। তাহলে মোটামুটি ভাবে গ্রহণযোগ্য উপস্থাপন আমরা এই চিত্র থেকেই দিতে পারি। তাহলে প্লাস্টিডের কাজ কি? এখন প্রশ্ন আসতে পারে, মাইটোকন্ড্রিয়ার কাজ তো জানলাম, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, এই কারণে একে পাওয়ার হাউস বলে। প্লাস্টিডের কাজটা কি? প্লাস্টিডও গুরুত্বপূর্ণ অঙ্গাণু, আমি আগেই বলেছি। প্লাস্টিড গুরুত্বপূর্ণ অঙ্গাণু হওয়ায় এর কাজটাও অনেক ভালো এবং মজাদার। আমরা প্রকৃতিতে যে সকল ঘটনা দেখে থাকি তার অন্তরে বা অদৃশ্যে যে ঘটনাগুলো থাকে, যে কাজগুলো থাকে সেগুলো আমরা জানি না। প্লাস্টিডের কাজ তোমরা হালকা পড়ে এসছো। প্লাস্টিডের কাজ মূলত কোন উদ্ভিদকে আকর্ষণীয় করে তোলা। কি করে তোলা? আকর্ষণীয় করে তোলা। তার আগে জেনে নিব আমরা প্লাস্টিক কত প্রকার, কারণ এই প্রকার ভেদে এক এক প্লাস্টিডের কাজ এক এক রকম। বুঝতে পেরেছো? প্লাস্টিডের কাজ অনুযায়ী এদেরকে তিন ভাগে ভাগ করা হয়। প্লাস্টিডকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। কি কি একটু লিখে দিই। প্লাস্টিড তিন প্রকার। এখান থেকে একটা গেল, এটা একটা, এটা আরেকটি। তোমরা কি দেখতে পাচ্ছ? একটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আরেকটি কি হলো? আরেকটি হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট।
লিকোপ্লাস্ট। আমি তিনটি আইটেম লিখে ফেললাম। প্লাস্টিকের গঠন অনুযায়ী বা কাজ অনুযায়ী এরা তিন প্রকারের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হলো উদ্ভিদকে সবুজ রঙে আকর্ষণীয় করে তোলা। প্লাস্টিকের ভিতরে এই পদার্থটা থাকার কারণে আমরা উদ্ভিদকে সাধারণত সবুজ দেখে থাকি। সবুজ রঙের যত উদ্ভিদ আছে সব উদ্ভিদের এই রঙের জন্য দায়ী কে? ক্লোরোপ্লাস্ট। দ্বিতীয়ত আছে কি? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা কি? আমরা অনেক সময় পাতাবাহারি গাছ দেখে থাকি। একটি উদ্ভিদের বিভিন্ন পাতা বা একটি উদ্ভিদের কাণ্ড পাতা বিভিন্ন রঙের হয়ে থাকে। সেই রঙের গুলো কি? লাল হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, সাদা হতে পারে, বিভিন্ন রঙের আমরা উদ্ভিদ দেখে থাকি। এই বিভিন্ন রঙের উদ্ভিদের যে কালার, এই কালারের জন্য কাজ করে ক্রোমোপ্লাস্ট। বিভিন্ন রং প্রদানকারী উপাদান হলো ক্রোমোপ্লাস্ট বা প্লাস্টিড। লিকোপ্লাস্ট যে সকল উদ্ভিদের যে সকল জায়গায় সূর্যের আলোর উপস্থিতি পাওয়া যায় না অথবা সূর্যের আলো পৌঁছায় না, সে সকল জায়গায় রঞ্জক পদার্থ থাকে না, অর্থাৎ রঙিন করার যে উপাদান সেই উপাদানগুলো থাকে না। তাহলে ওখানে রঙিন হবে কেমন করে? লিকোপ্লাস্ট ঠিক সেই জায়গাতেই কালার করতে সক্ষম যেখানে তোমার সূর্যের আলো পৌঁছায় না। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গাজর, মূলা, তারপরে নিচে মাটির নিচে যে মূলগুলা থাকে দেখা যাচ্ছে অনেক মূলের অনেক কালার, এক একটি মূলের রং এক একটি রকম। তাহলে এই যে লিকোপ্লাস্ট এগুলা করবে কোথায় কাজ? এগুলা করবে মাটির নিচে বা যেখানে আর সূর্যের আলো পৌঁছাচ্ছে না, ওইখানে যে ধরনের রং তৈরি হবে সেই ধরনের রঙের জন্য লিকোপ্লাস্ট দায়ী। বিভিন্ন রঙের জন্য লাল, হলুদ, সাদা, কমলা যাই বলো না কেন এর জন্য ক্রোমোপ্লাস্ট দায়ী এবং উদ্ভিদের সবুজ রঙের জন্য ক্লোরোপ্লাস্ট দায়ী। তো দায়ী বলছি কেন? সবুজ রং না থাকলে বুঝবো আমরা ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে সবুজ রং তৈরি করার জন্য কাজ করছে কে? ক্লোরোপ্লাস্ট। লাল, হলুদ, নীল এইগুলোর জন্য কাজ করছে কে? ক্রোমোপ্লাস্ট। এবং লিকোপ্লাস্ট মাটির নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এবার বলি প্লাস্টিক এইগুলা ছাড়া, রং তৈরি করা ছাড়াও প্লাস্টিকের আরো কিছু কাজ আছে, যেটা হলো খাদ্য সঞ্চয় করা, সংরক্ষণ করা এবং খাদ্য তৈরি করা। খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয় ও সংরক্ষণ। তাহলে আমরা আজকের যে দুটি টপিকস লিখেছিলাম, কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এর দুটি অঙ্গাণুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ার বিবরণ আমরা একবার জেনেছি, আরেকবার এমনি বলে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট, ভেতরের স্তরটি হচ্ছে খাঁজযুক্ত, বাইরের স্তরটি মসৃণ। ভেতরে খাঁজযুক্ত যে বৃত্তাকৃতির অঙ্গাণুটা পাবো সেটার নাম হলো পৃষ্টি। পৃষ্টির সঙ্গে যে দানাদার পদার্থ লেগে থাকবে তার নাম কি? অক্সিজেন। ফাঁকা জায়গাগুলোর নাম হলো ম্যাট্রিক্স। এর ভিতরে কি আছে? 70% আছে লিপিড এবং 70% আছে কোলিপিড। এর কাজ কি? এর কাজ মূলত কোষের যাবতীয় কাজ সম্পাদন করার উদ্দেশ্যে যে শক্তির প্রয়োজন সেই শক্তির উৎপাদন করবে মাইটোকন্ড্রিয়া। দ্বিতীয়ত কি? প্লাস্টিড। প্লাস্টিডও একটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। ইহা দ্বিস্তর বিশিষ্ট, বাইরের স্তরটি মসৃণ, ভেতরের স্তরটি মসৃণ। দুটোকে অন্তঃস্তর এবং বহিঃস্তর নামে আখ্যায়িত করা হলো। ভেতরের যে ব্লকগুলো দেখতে পাচ্ছি এই ব্লকগুলোকে বলা হয় গ্রানাম এবং দুটি ব্লকের দুটি গ্রানামের সংযোগকারী সরলরেখাকে বলা হয় ল্যাবেলাম। ল্যাবেলাম এবং গ্রানামের মাঝখানে যে সাদা অংশ দানাদার পদার্থ দ্বারা ভর্তি থাকবে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলার পরে আমরা কি করলাম? এর কাজ জানলাম। এর কাজ কি? খাদ্য তৈরি করা, খাদ্য মজুত করা। আরো কাজ কি? তোমার সবুজ রং তৈরি করা, লাল, হলুদ এগুলা রং তৈরি করা, সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেখানে অন্য রং তৈরি করা, এবং মূল কাজ যেটা করে বংশবৃদ্ধিতে সাহায্য করা। স্যার এখন বলবো যে স্যার প্লাস্টিক এত কাজ করলো ঠিক আছে, বংশবৃদ্ধিতে কিভাবে সাহায্য করলো? আমরা অনেক সময় দেখো ফুলগুলা দেখি না, কোনোটা হলুদ ফুল, কোনোটা কমলা ফুল, কোনোটা গোলাপি ফুল। এই ফুলগুলাকে অ্যাট্রাক্টিভ করা, আমাদের যে মৌমাছিগুলো আসে ফুলে এসে বসে, পরাগায়ন ঘটে, পরাগরেণুগুলা নিয়ে যাচ্ছে আর একটা স্ত্রী ফুলের কাছ থেকে পুরুষ ফুলের পুংকেশর থেকে স্ত্রী ফুলের গর্ভাশয়ে নিয়ে যাচ্ছে,
এগুলা মৌমাছিকে অ্যাট্রাকটিভ মানে সরি মৌমাছিকে আকর্ষণ ধরানোর জন্য ফুলের কালার বিভিন্ন রকম করে তোলে। অর্থাৎ আকর্ষণীয় কালার তৈরি করার জন্য প্লাস্টিক দায়ী। আর আকর্ষণীয় কালার না আসলে তো তোমার মৌমাছিরা আসতো না, পরাগায়ন ঘটতো না, পরাগায়ন না ঘটলে বংশ বিস্তার হতো না। তাহলে বুঝতে পারছো বিষয়টা কেমন। তাহলে এই প্লাস্টিকের কাজ কিন্তু কম না, এটা বলতে গেলে আরো অনেক কাজ আছে। আমাদের নবম দশম শ্রেণীর জন্য যতটুকু দরকার, আমি বারবার বলছি, আমাদের নবম দশম শ্রেণীর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি তোমাদেরকে জানাতে চাই এবং সেভাবেই আমি উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি তোমাদের আজকের ক্লাসটিও খুব ভালো লাগবে এবং লাগার কথা। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকবা। শুভ বিদায়।